এশিয়া কাপের আগে বাংলাদেশ দল বেশ ভালোই প্রস্তুতি নিল। মানে তারা তো নেদারল্যান্ডসের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ খেললো এবং দেখেন সিরিজটা কিন্তু বাংলাদেশ 3-0-তে জিততে পারতো। আলটিমেটলি তা হয়নি, কারণটা হচ্ছে লাস্টের যে ম্যাচ সেই ম্যাচে বৃষ্টিহানা দিয়েছিল। যদি বৃষ্টিহানা না দিত তাহলে পারে কিন্তু বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচটাও জেতার খুব ভালো একটা সম্ভাবনা ছিল বা বাংলাদেশ দলই ম্যাচটা জিততো। তো যেহেতু আমরা এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের সঙ্গে এই 3টা টি-20 ম্যাচ আমরা খেললাম, তো এখন অনেকের মনেই খুবই স্বাভাবিক ব্যাপার একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই নেদারল্যান্ডসে বা দলের বিপক্ষে মানে নেদারল্যান্ডসকে তো আপনার প্রতিপক্ষ হিসেবে ওইরকম ভাবে কাউন্ট করার কোনো সুযোগ নাই। যদিও আমি একটা কথা সবসময় বলি, টি-20 ক্রিকেটে এখানে আসলে ছোট দল বড় দল বলে কোনো কথা নাই। মানে মাঠে যে দল ভালো খেলবে ওই নির্দিষ্ট ম্যাচের দিনে 20 ওভারের খেলা, তার জয়ের সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। তারপরেও ধরেন নেদারল্যান্ডসের মতো দলগুলোর বিপক্ষে যদি আপনি বাংলাদেশ দলের এক্সপেরিয়েন্স চিন্তা করে থাকেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা চিন্তা করে থাকেন, তাহলে পরে নিঃসন্দেহে কিন্তু হট ফেভারিট হিসাবেই এই সিরিজটা খেলেছে বাংলাদেশ দল। এবং ওই যে প্রত্যাশিত যে ব্যাপারটা যে বাংলাদেশ দল সিরিজ জিতবে এরকমটাই কিন্তু হয়েছে। তো যে কথা আমি বলছিলাম যে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে এই টি-20 সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি কতটুকু হলো বা এই সিরিজ থেকে তাদের প্রাপ্তিটা আসলে কি। দেখেন, আমি যে জিনিসটা মনে করি, আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলার চাইতে যদি আপনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন, ইন্টারন্যাশনাল সিরিজ খেলেন, প্রতিপক্ষ যেই হোক, এইটাকে আমার কাছে মনে হয় খুব ইতিবাচক একটা দিক। তো সেই দিক থেকে আমি বলবো নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানানোর জন্য বিসিবিকে একটা ধন্যবাদ দিব। যে সময় ভারত আসেনি, বিসিবি বসেও থাকেনি, তারা চেষ্টা করেছে, নেদারল্যান্ডস এসেছে, একটা সিরিজও খেললো, ভালো প্রস্তুতি হয়েছে। তবে যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে এই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তি কি, আমি বলবো হচ্ছে বাংলাদেশের প্রাপ্তি বলতে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে, সেটা 2-0 ব্যবধানে। লাস্টের ম্যাচ যেহেতু বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে, ওটা নিয়ে কোনো কথা নাই আর কি। বাট দেখেন, ওভারঅল আমি সবসময় একটা জিনিস মনে করি, বাংলাদেশ দলের যে বোলিং লাইন আপ, যদি ধরেন আমরা তো 3টা ডিপার্টমেন্ট নর্মালি, ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট আর ফিল্ডিং আর কি। তো আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট, নিঃসন্দেহে কিন্তু আমাদের বোলারদের নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে আমাদের বোলাররা বিশ্বমানের বোলার এবং আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। সেটা আপনি স্পিন বিভাগ বলেন, সেটা আপনি পেস বোলিং ডিপার্টমেন্ট বলেন, যথেষ্ট কিন্তু আমাদের বোলাররা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সমীহ জায়গা নিয়েও তারা কিন্তু খুব ভালো বোলিং করে থাকেন, তাদের কিন্তু বেশ সুনাম রয়েছে। সো আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো কথা নাই। আমাদের ফিল্ডিংটা মাঝে মধ্যে খারাপ হয়, বাট তারপরেও বলবো ফিল্ডিংটাও ওই রকমভাবে আপনি ফেলে দিতে পারবেন না। কিন্তু আমাদের যে সমস্যার জায়গা, যে কারণে আমরা ম্যাচ হারি, সেটা কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। তো টি-20 ক্রিকেটে আপনার ইম্প্যাক্ট কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো 5 বল খেলবেন, আপনাকে 10 রান করতে হবে, 15 রান করতে হবে, 12 রান করতে হবে, তার মানে আপনার স্ট্রাইক রেটটা কিন্তু 150+ হতে হবে যদি আপনি টি-20 ক্রিকেটে কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান। কারণ বর্তমানে যে ইভেন্টগুলো হয়, বিশেষ করে আপনি আইসিসি বলেন বা এসিসির যে ইভেন্টগুলো বলেন, টি-20 ক্রিকেট না, সবাই এখানে কিন্তু 4 ছক্কার ফুলঝুরি দেখতে চান, মানে প্রচুর রান হবে, তারা কিন্তু রান দেখার জন্য মাঠে যান, দর্শক যারা আছেন আর কি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ দল অধিকাংশ সময় ম্যাচ হারে, সেটা হচ্ছে বোলারদের ব্যর্থতার কারণে, ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ দল ম্যাচগুলো হেরে থাকে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এশিয়া কাপের উইকেট নিঃসন্দেহে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বাংলাদেশ খেলবে আবুধাবিতে। বাট আমাদের ব্যাটসম্যানদের কিন্তু প্রপার যে প্রস্তুতি, সেইটা আমি বলবো হয়নি। দেখেন, আপনি প্রথম 2টা টি-20 ম্যাচ বাংলাদেশ দল তারা প্রথমে টস জিতলো, কিন্তু টস জেতার পরেও তারা কিন্তু প্রথমে ব্যাটিং নেয়নি, মানে তারা সে সাহসটা দেখাতে পারেনি। যদি বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং নিত তাহলে পারে কিন্তু আমরা আমাদের ব্যাটসম্যানদেরকে প্রপার ওয়েতে ঝালাই করে আমরা দেখতে পারতাম যে আমাদের ব্যাটিং শক্তি কতটা, কোন জায়গায় ল্যাকিংস আছে বা কোন বিভাগে আমরা ভালো করছি, সেটা কিন্তু আমাদের দেখার একটা সুযোগ ছিল। বাট আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা আসলে এই রিস্কটা নেননি, তারা টার্গেটে খেলেছেন এবং তারা সিরিজ জয়টা নিশ্চিত করেছেন। আবার দেখেন, আপনি লাস্টের যে ম্যাচটা, এখানে কিন্তু নেদারল্যান্ডস টস জয়ের পরে তারা বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাইছে। এবং দেখেন, এখানে আমি যে বলবো বাংলাদেশ দল যে প্রায় 19 ওভারের মতো খেলেছে, 160+ রান করেছে। তো আমি এইটাই দেখতে চাইছি যে 20 ওভার আপনি ব্যাটিং করবেন, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তি আপনি ঝালাই করে দেখবেন। পাশাপাশি 20 ওভারে যদি আপনি নেদারল্যান্ডসের মধ্যে প্রতিপক্ষ, আর খেলা হয়েছে সিলেট, পাটা উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে যদি আপনি 200+ রান করতে পারেন তাহলে কিন্তু আপনার এশিয়া কাপের খুব ভালো একটা প্রস্তুতি হবে। তো তৃতীয় ম্যাচটাতে আমি বলবো লিটন দাস, উনি প্রথম দিকে যেভাবে
বিধ্বংসী ইনিংস খেলেছেন, ঝোড়ো ব্যাটিং করেছেন, 27 বলে 50 করেছেন, যদিও তারপরে তার ইনিংসটা স্লো ছিল আর কি। তো যাই হোক, তারপরে বলবো 20 ওভারের খেলায় বাংলাদেশ 18.2 বলের মতো খেলেছিল, 160+ রান করেছিল। তো এইটা যদি এইরকম 3টা ম্যাচে খেলতে পারতো বাংলাদেশ দল, মানে তারা প্রথমে ব্যাটিং নিত এবং প্রতিপক্ষ দলের বোলারদের রীতিমতো গুড়িয়ে দিত, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা যে টার্গেটটা, মানে আমাদের যে লক্ষ্যটা ছিল এশিয়া কাপের আগে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া, ঝালিয়ে নেওয়া, তাহলে পরে ভালো হতো। তো এই সিরিজটা, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ থেকে আমি বলবো যে বাংলাদেশ দলের প্রাপ্তি বা সাফল্যই হচ্ছে বাংলাদেশ শুধুমাত্র সিরিজটায় জয়লাভ করেছে। আর লাস্ট ম্যাচটায় আমরা আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের যে শক্তি সেটা আমরা কিছুটা দেখতে পেয়েছি। লিটন খুব ভালো ব্যাটিং করেছেন। তো আমি বলবো যে এই জিনিসটা যদি প্রথম 3টা ম্যাচেই, মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টি-20 হতো, তাহলে পরে আমাদের প্রস্তুতিটা আরো ভালো হতে পারতো।